প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তোমাদের সাথে যে ক্লাসটি আলোচনা করব সেটি নিউটনের তৃতীয় সূত্র থেকে স্টার্ট করব। গতদিনে নিউটনের দ্বিতীয় সূত্র আমরা আলোচনা করেছি। নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ থেকে প্রথম সূত্র কীভাবে প্রতিপাদন করা যায় আমরা সেটি শিখেছি। আজকে আমি তোমাদের সামনে তৃতীয় সূত্র থেকে স্টার্ট করব এবং তৃতীয় সূত্র রিলেটেড যে অংশগুলো আছে, তৃতীয় সূত্রের সাথে যে সম্পর্কযুক্ত ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, সেটি অবশ্যই আজকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের এই সূত্রগুলো আলোচনা শেষ হলে তাহলেই আমরা গাণিতিক সমস্যা সমাধানের জন্য সৃজনশীল প্র্যাকটিস করতে পারব। তো যা হোক, আমি ক্লাসে চলে যাব। সবারই যুক্ত হওয়ার কথা, তোমরা ক্লাসে যুক্ত হবে এবং যারা ক্লাস মিস করবে তারা পরবর্তী ভিডিওগুলো দেখবে। আর ভিডিও যেগুলো আপলোড করা থাকে সেই ভিডিওগুলো দেখার সময় অবশ্যই হয়তো বা আমার ফেসবুক এর সাথে ইউটিউব লিঙ্ক আছে, ইউটিউব থেকে ভিডিওগুলো আসবে। তো যখন তোমরা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখবে তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের পরবর্তী ওই চ্যানেলে আমি যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো তোমাদের দেখতে সুবিধা হয়। তো আমি স্টার্ট করব ক্লাস। আমি ক্লাসে চলে যাচ্ছি। ক্লাসের আমি বলেছি একটু আগেই, আজকের যে বিষয়টা তোমাদের সাথে আমি আলোচনা করব সেটি হলো নিউটনের তৃতীয় সূত্র। আমি নিউটনের তৃতীয় সূত্র স্টার্ট করছি। নিউটনের তৃতীয় সূত্র আমরা বোঝার জন্য আমি একটি চিত্র দেখাচ্ছি। চিত্রটি সবাই দেখো সবাই। চিত্রে দেখা যাচ্ছে এম ভরের একটি বস্তু নেওয়া হয়েছে। এম ভরের বস্তুর উপরে ধরে নিলাম এম ভরের বস্তুর উপর আমি F1 বল প্রয়োগ করেছি। এই দিকে F1 বল যখন প্রয়োগ করলাম আমরা এম ভরের বস্তুর উপর এই দিকে, তখন অবশ্যই বস্তুটি একটি বিপরীতমুখী বলে বাধা প্রদান করবে। সেই বলটি হচ্ছে F2, অর্থাৎ F2 বলে বস্তুটি বাধা প্রদান করবে। তার মানে আমরা দেখতে পেয়েছি যে একটি বল যখন ক্রিয়া করে তখন পাশাপাশি ওই বলের বিপরীত দিকে আরও একটি বল, বাধাদানকারী বল কাজ করে। অর্থাৎ বল সবসময় জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। তার মানে একটি বল প্রযুক্ত করলাম আমি F1, আরেকটি বল আমরা পেয়ে গেছি বাধাদানকারী বল F2। অর্থাৎ F1 বল প্রয়োগ করা হয়েছে এম ভরের বস্তুর উপর, আর F2 বল হচ্ছে বাধাদানকারী বল, যে বলটা বস্তু থেকে উদ্বুদ্ধ। অর্থাৎ বস্তুর উপর প্রযুক্ত বল হলো F1 আর বস্তুর দ্বারা বাধাদানকারী বল হচ্ছে F2। তো F1 এবং F2 আমরা এক জোড়া বল পেয়েছি। সেই বলটি আমরা দেখেছি, আমরা বললাম যে F1 বলটি প্রযুক্ত হয়েছে এম ভরের বস্তুর উপর, আর F2 বলটি বাধাদানকারী বল হিসেবে এখানে সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এইখান থেকে নিউটনের তৃতীয় সূত্র বলতে পারবো। নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়া, অর্থাৎ এটা হলো ক্রিয়া বল, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত একটি প্রতিক্রিয়া আছে। আমি একটু আগে বলেছি F হলো ক্রিয়াবল, আর F1 হচ্ছে ক্রিয়াবল এবং F2 হচ্ছে বাধাদানকারী প্রতিক্রিয়া বল। তাহলে এটা যদি ক্রিয়া হয়, এটা যদি প্রতিক্রিয়া হয়, নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে প্রতিক্রিয়াটা সমান কিন্তু বিপরীত দিক, এই জন্য নিউটনের তৃতীয় সূত্রের গাণিতিক রূপ হবে F1 = F2, যেখানে ক্রিয়াবল হচ্ছে F1, প্রতিক্রিয়া বল হচ্ছে F2। প্রতিক্রিয়া বলের দিক ক্রিয়া বলের বিপরীত দিকে বলে এখানে মাইনাস চিহ্নটি এসেছে। যদি কখনো কখনো আমরা F2কে ক্রিয়া বল বিবেচনা করি, F1কে প্রতিক্রিয়া বল বিবেচনা করি, সেক্ষেত্রে অবশ্যই সমীকরণটি হবে F2 = F1। অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্রটি তাহলে আমরা শিখলাম প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যতক্ষণ ক্রিয়াবল থাকবে ততক্ষণ প্রতিক্রিয়া বলও থাকবে। ক্রিয়াবল এবং প্রতিক্রিয়া বল একসাথে কাজ করবে, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সেক্ষেত্রে নিউটনের থার্ড ল তাহলে আমরা পেলাম, এর গাণিতিক রূপ হচ্ছে F1 = F2 অথবা F2 =
F1। তাহলে নিউটনের তৃতীয় সূত্র তোমাদের প্রত্যেকেরই এখন মনে থাকবে। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এবং তৃতীয় সূত্রটি মনে রাখার জন্য গাণিতিকভাবে আমরা মনে রাখতে পারবো F1 = -F2, যখন F1 হচ্ছে ক্রিয়া বল আর F2 হচ্ছে প্রতিক্রিয়া বল। এখন তোমাদের নিউটনের তৃতীয় সূত্র রিলেটেড আমি আরও একটি সূত্রের গাণিতিক রূপ আমি প্রতিপাদন করব, এবং এটিও আমাদের গাণিতিক সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয়। সেটি হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র বা ভরবেগের সংরক্ষণ সূত্র। আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র নামে এটিকে চিনি। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র বা সংরক্ষণশীলতার সূত্র এটি বোঝার জন্য আমরা একটি চিত্র দেখতে পারি। প্রথমে আমি m ভরের একটি বস্তু নিয়েছি, যে বস্তুটি u1 বেগে এই দিকে চলছে। m2 ভরের অপর একটি বস্তু নিয়েছি, যে বস্তুটিও একই দিকে u2 বেগে চলছে। তো একই দিকে যেহেতু চলছে, এখানে u1 হচ্ছে প্রথমটির বেগ, u2 হচ্ছে দ্বিতীয়টির বেগ। যদি প্রথম বস্তুটি যেটি নিয়েছি আমরা m1 ভরের বস্তু, এই বস্তুটির যে বেগ নিয়ে চলছিল u1 যদি u2 এর থেকে বড় হয়, অর্থাৎ u1 গ্রেটার দেন যদি u2 হয়, তাহলে অবশ্যই u1 গ্রেটার দেন u2 এর জন্য m1 ভরের বস্তুটি চলতে চলতে কখনো m2 ভরের বস্তুটিকে ধাক্কা দিবে, যেহেতু সামনে কম বেগ নিয়ে চলছে m2 ভরের বস্তু। তাহলে এই বস্তুটিকে ধাক্কা দিবে, অর্থাৎ বস্তুদ্বয়ের মধ্যে সংঘর্ষ ঘটবে। সংঘর্ষ ঘটলে সংঘর্ষের সময় তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে সময় কি ঘটবে। সংঘর্ষের সময় m1 ভরের বস্তুটি m2 ভরের বস্তুটিকে ধাক্কা দিবে, কেননা এর বেগ বেশি ছিল। তার মানে m1 ভরের বস্তুটি m2 ভরের বস্তুটিকে বল প্রয়োগ করবে। তাহলে এখানে F1টা হচ্ছে ক্রিয়াবল। তাহলে F1 ভরের বস্তুটি যদি m1 ভরের বস্তু যদি m2 ভরের বস্তুটিকে ধাক্কা দেয়, তাহলে F1 হচ্ছে m1 বস্তুর দ্বারা প্রযুক্ত বল, এটা হলো ক্রিয়াবল। F2 হচ্ছে m2 ভরের বস্তুর দ্বারা বাধাদানকারী বল, অর্থাৎ প্রতিক্রিয়া বল। আমরা একটু আগে নিউটনের তৃতীয় সূত্র পড়েছি, ক্রিয়া এবং প্রতিক্রিয়া একসাথেই থাকে। তার মানে এখানে ক্রিয়া বল প্রয়োগ করেছে m1 ভরের বস্তু, প্রতিক্রিয়া বল এখানে পাচ্ছি আমরা m2 ভরের বস্তুর থেকে। আচ্ছা, এবার যেহেতু প্রথম বস্তুটির অর্থাৎ m1 ভরের বস্তুটির বেগ u1 বেশি ছিল, u2 এখানে কম, তাহলে সংঘর্ষের পর ধরে নিচ্ছি m1 ভরের বস্তুটি v1 বেগে চলবে, m2 ভরের বস্তুটি v2 বেগ নিয়ে একই দিকে চলবে। তো এখানে আমরা কি পেয়েছি? ক্রিয়াবল F1, প্রতিক্রিয়াবল পেয়েছি F2। এবার দেখে নেই, যখন m1 ভরের বস্তুটির আদিবেগ ছিল e1, তখন m1 ভরের বস্তুটির ভরবেগ হচ্ছে m1 e1। m1 ভরের বস্তুটির ভরবেগ হচ্ছে m1 e1। যখন m2 ভরের বস্তুর বেগ ছিল u2, তখন m2 ভরের বস্তুর ভরবেগ হয়ে যাচ্ছে m2 u2। এখানে m1 u1 m2 u2 আমরা পেয়েছি সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের ভরবেগ। দেখো, সংঘর্ষ ঘটল। সংঘর্ষের পর প্রথম বস্তুটির ভরবেগ m1 v1, দ্বিতীয় বস্তুটির ভরবেগ m2 v2 সংঘর্ষের পরে। তো আমি সূত্রটি যেহেতু শিখছি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, তো আমি একটি চিত্র আগে তোমাদেরকে দেখালাম। তো সংরক্ষণশীলতা বলতে কি বুঝি, বা সংরক্ষণ বলতে আমরা কি বুঝি? আসলে সংরক্ষণশীলতা বা সংরক্ষণ বলতে বোঝায় অপরিবর্তিত থাকা। এক্ষেত্রে ভরবেগের সংরক্ষণ, তাহলে ভরবেগ অপরিবর্তিত থাকবে কোন ক্ষেত্রে? দুটি বস্তু বা দুই বা ততোধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে, অর্থাৎ এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে, তাহলে অবশ্যই সংঘর্ষের পূর্বে বস্তুগুলোর মোট ভরবেগ যত থাকবে, সংঘর্ষের পরেও বস্তুগুলোর মোট ভরবেগ ততই হবে। অর্থাৎ সংঘর্ষের পূর্বে যদি আমরা মোট ভরবেগ লিখি, এখানে যে দুটি বস্তু আছে দুটি বস্তুর জন্য, তাহলে লিখতে পারবো m1 e1 প্লাস m2 u2। সংঘর্ষের পরে যদি আমরা মোট ভরবেগ লিখি, তাহলে m1 v1 প্লাস m2 v2, অর্থাৎ সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ
সংঘর্ষের পরের মোট ভরবেগের সমান হবে, তাহলেই ভরবেগ সংরক্ষিত থাকবে। তো আমাদের সংরক্ষণশীলতার সূত্র হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে, দুই বা ততোধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে বস্তুগুলোর মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ মোট ভরবেগ অপরিবর্তিত থাকে। তো আমরা সংঘর্ষের পূর্বে বস্তু দুটির মোট ভরবেগ পাবো m1u1 প্লাস m2u2 এবং সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মোট ভরবেগ পাবো m1v1 প্লাস m2v2। তো আমরা এই যে এখান থেকে আমরা পেয়েছি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। তো এই সংরক্ষণশীলতার সূত্রটি আমরা প্রমাণ করব আসলে কিভাবে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটি আসলো বা আসবে। তো আমি আগেই বলেছি এখানে শর্ত হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ করবে না, অর্থাৎ এখানে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলই শুধুমাত্র কাজ করবে, অন্য কোনো বল কাজ করবে না, তাহলেই কেবলমাত্র ভরবেগ সংরক্ষিত থাকবে। তো এবার চলে আসা যাক যে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রে আমরা শর্ত যেহেতু বলেছি ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ করবে না, তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে বস্তুদ্বয়ের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ করছে না, সেক্ষেত্রে ক্রিয়া বল F1 এবং প্রতিক্রিয়া বল F2। তো সেই জন্য আমরা নিউটনের তৃতীয় সূত্রটি লিখতে পারবো। দেখো নিউটনের তৃতীয় সূত্রানুসারে আগেই তোমাদেরকে দেখিয়েছি ক্রিয়া বল F1 প্রতিক্রিয়া বল F2 হলে F1 = -F2, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এখানে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের জন্য নিউটনের তৃতীয় সূত্রানুসারে লিখতে পারবো F1 = -F2। ওকে, লিখলাম। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র কিন্তু এখানে প্রয়োগ করব। নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ আমরা জানি F = ma। তাহলে F1টা হচ্ছে প্রথম বস্তুর দ্বারা প্রযুক্ত বল, এখানে F2টা হচ্ছে দ্বিতীয় বস্তুর দ্বারা বাধাদানকারী বল। তাহলে আমি F1কে লিখতে পারবো, দেখো F1 লিখতে পারবো m1a1 নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী। F2কে লিখতে পারবো m2a2, কিন্তু আমাদের সামনে একটা মাইনাস ছিল F2 এর সামনে, আমরা মাইনাস দিয়েছি। দেখো এখন তোমাদেরকে পেয়েছো যে দুটি রাশি পেলে a1 এবং a2। a1 হচ্ছে m1 ভরের বস্তুর ত্বরণ, আর a2 হচ্ছে m2 ভরের বস্তুর ত্বরণ। কেননা আমরা আগেই বলেছি যে m1 ভরের বস্তুর আদিবেগ ছিল e1, m1 ভরের বস্তুর সংঘর্ষের পরের বেগ হয়ে গেছে v1, তাহলে অবশ্যই আমরা ত্বরণ পাবো। এক্ষেত্রে ত্বরণটা পাবো সংঘর্ষের সময়কাল যেহেতু আছে তার জন্য। সংঘর্ষের সময়কাল হচ্ছে t, অর্থাৎ ধরে নিলাম বস্তুদ্বয়ের মধ্যে t সেকেন্ড সময় ধরে সংঘর্ষ ঘটেছে, তাহলে t সেকেন্ড পূর্বের প্রথম বস্তুর আদিবেগ u1, t সেকেন্ড পরে প্রথম বস্তুর শেষ বেগ হচ্ছে v1। তাহলে আমরা পেয়ে যাব এই a1 আমরা লিখতে পারবো ত্বরণ v1 - e1/t। আমরা প্রথম বস্তুর জন্য পেলাম ত্বরণের মান a1 পেয়েছি, তাহলে v1 - e1/t a1 এর পরিবর্তে লিখতে পারবো। একইভাবে আমরা a2 এর পরিবর্তে লিখতে পারবো, দেখো v2 - u2/t লিখতে পারবো। এবার দেখো উভয় পাশে সমীকরণের উভয় পাশ থেকে t রাশিটি বাদ চলে যাবে, নিচের রাশি t দেখো এখানে t উভয় পাশ থেকে যদি t বাদ দিয়ে দাও তাহলে থাকবে m1 × v1 - m1 × e1, আমরা লিখতে পারবো m1v1 - m1e1। দ্বিতীয় অংশ যেটা রয়েছে, দ্বিতীয় অংশের জন্য আমরা তাহলে লিখতে পারবো, দেখো মাইনাস, এখানে একটি মাইনাস ছিল, আমরা মাইনাসটি দিয়ে নিই। তাহলে মাইনাস যদি থাকে তাহলে মাইনাসের জন্য আমরা লিখতে পারবো -m2v2, অর্থাৎ -m2v2 প্লাস, দেখো লিখতে পারবো m2e1, দেখো প্লাস মাইনাসে মাইনাসে প্লাস m2u2, m2v2 প্লাস m2u2 দেখা যাবে। দেখো -m2v2 প্লাস m2u2 আমরা পেয়ে গেলাম এই সমীকরণটি। তাহলে এখান থেকে যদি আমরা দেখি যে -m2v2, আমরা যদি এই মাইনাস রাশিটা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে। দেখো এখানে আছে m1v1 m1v1 m1e1 এখানে আছে। তো আমরা m1e1 যেহেতু মাইনাস রাশি, এটিকে ডান পাশে নিয়ে গেলে প্লাস হবে। এখানে m2v2 এটিও মাইনাস রাশি, এটাকে বাম পাশে নিয়ে আসলে প্লাস হবে। তাহলে আমরা এটাকে বাম পাশে নিয়ে আসলাম, প্লাস হয়ে যাবে, আর এটাকে ডান পাশে নিয়ে যাব, এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো m1v1 প্লাস m2v2, আবার পাচ্ছি এখানে m1e1 ডান পাশে আসলে প্লাস হচ্ছে, আর m2
u2 আগে থেকেই ছিল প্লাস, সুতরাং আমরা পেয়ে গেছি দেখো m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2, অর্থাৎ সংঘর্ষের পূর্বে বস্তু দুটির মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে বস্তুদ্বয়ের মোট ভরবেগ সমান। অর্থাৎ এক্ষেত্রে এটি সম্ভব হয়েছে এই কারণেই বস্তুদ্বয়ের মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ করবে না বিবেচনা করে। অর্থাৎ বস্তুদ্বয়ের মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কাজ করেনি বলেই আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে পেয়েছি বস্তুদ্বয়ের সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ সমান। যদি কখনো সৃজনশীলের মধ্যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা, বস্তুদ্বয়ের ভরবেগ সংরক্ষিত হয় কিনা, দুই বা ততোধিক বস্তুর মধ্যে ভরবেগ সংরক্ষিত হয় কিনা এরকমটি চাওয়া হয়, অবশ্যই আমরা গাণিতিকভাবে দেখাবো সংঘর্ষের পূর্বে বস্তুগুলোর মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে বস্তুগুলোর মোট ভরবেগ সমান। যদি আমরা দেখাতে পারি তাহলেই ভরবেগ সংরক্ষিত থাকবে, অর্থাৎ ভরবেগের সংরক্ষণশীলতা নীতি বস্তুগুলো মেনে চলবে। অর্থাৎ কোশ্চেনে উচ্চতর দক্ষতার জন্য কোশ্চেনটি এরকমই হয় যে বস্তুগুলো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কিনা বিশ্লেষণ করো। তাহলে আমরা এটা বিশ্লেষণের জন্য অবশ্যই সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ বের করে যোগ করে দেখব যে সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ সংঘর্ষের পরের মোট ভরবেগের সমান হয় কিনা। যদি সমান হয় ভরবেগ সংরক্ষিত থাকবে, যদি সমান না হয় ভরবেগ সংরক্ষিত হবে না। এখানে আমরা অবশ্যই তাহলে নিউটনের তৃতীয় সূত্র পেলাম এবং তৃতীয় সূত্র ব্যবহার করে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটি প্রমাণ করলাম। তোমরা অবশ্যই প্রতিদিন প্রতি রবি মঙ্গল বৃহস্পতি তোমাদের সরাসরি যে ক্লাসটা তোমাদের সাথে নিচ্ছি আমি লাইভ ক্লাস, এই ক্লাসে তো তোমরা যারা অংশগ্রহণ করছো, যারা মিস করো, যে অংশটা মিস করো, অবশ্যই ভিডিওটা ফেসবুক পেজে থাকে এবং আমি প্রত্যেকটা গ্রুপে আমাদের যে গ্রুপগুলো আছে শেয়ার করে দিই। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো থাকে, তোমরা অবশ্যই দেখে নিবে। আর যখনই ফেসবুকের আমার গ্রুপগুলো থেকে ভিডিওগুলো দেখো বা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি, তাহলে অবশ্যই তোমরা পরবর্তীতে যদি কোনো ভিডিও আপলোড করে দিই আমি, তোমরা সাথে সাথে সেই ভিডিওটির মেসেজ পেয়ে যাবে। তো সবাই যদি কোনো তোমাদের কোশ্চেন থাকে, যে অংশটা তোমরা আজকে শিখলে এইখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কোশ্চেনগুলো জানাবে, ভিডিওর নিচে কমেন্টস করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে নতুন ক্লাসের ভিডিও দেখার জন্য, নতুন ক্লাসের সাথে সংযুক্ত থাকার জন্য সবাইকে বলছি, সবাই যখন ক্লাস আবার নেই তখন অবশ্যই ক্লাসের সাথে সংযুক্ত থাকবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।